সেতুর নকশা জটিলতার অবসান, চূড়ান্ত অনুমোদন পেল ৬ ও ৭ নম্বর পিলার, কাজে গতি আসার প্রত্যাশা। অনেকগুলো স্প্যান রেডি আছে, বসাতে পারছি না, এখন এই সমস্যাটা কেটে গেছে। খুশি পদ্মার দুপারের মানুষ, অপেক্ষা দ্রুত কাজ শেষ হওয়ার। কাজটা অনেক তাড়াতাড়ি আগাবে এবং আমরা খুব তাড়াতাড়ি ঢাকা যেতে পারবো। স্বপ্নের পদ্মা সেতু আমরা এখন অতি নিকটে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুভেচ্ছা বিনিময় না সংলাপ এখনো স্পষ্ট করতে পারেনি সরকারি দল। ওবায়দুল কাদের সংলাপের পর শুভেচ্ছা বিনিময় বললেও এইচটি ইমাম বললেন সংলাপ। সংলাপের নামে দ্বিমুখী আচরণ করছে আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। যে কোনো ধরনের আলোচনার আগে শর্ত জুড়ে দিলেন ক্ষমা চাওয়ার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রের আত্মহত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন, রহস্য উদ্ঘাটনে তৎপর পুলিশ। বিয়ে ভেঙে দেয়ায় মাদারীপুরে বখাটেদের হামলায় মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর আহত, বিচার দাবি সহপাঠী ও স্বজনদের। এবং ব্রেক্সিট চুক্তি নিয়ে চূড়ান্ত বিতর্ক শুরু, ঘণ্টাখানেক পরেই ভোটাভুটিতে নির্ধারিত হবে ব্রিটেনের ভবিষ্যৎ। থেরেসা মের হারের আশঙ্কা। অবশেষে শতভাগ সমাধান হলো পদ্মা সেতুর নকশা জটিলতার। সেতুর ২২টি পিলারের মধ্যে ২০টির সমাধান আগে হলেও আটকে ছিল ৬ ও ৭ নম্বর পিলারের নকশা। আজ এ দুটি পিলারের সংশোধিত নকশাও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সেতু কর্তৃপক্ষ। এর ফলে কাজে গতি আসার বিষয়ে আশাবাদী প্রকল্প পরিচালক। এহসান জুয়েলের রিপোর্ট। ৪২টি পিলার নিয়ে নির্মিত হচ্ছে দেশের কোটি মানুষের স্বপ্নে লালিত পদ্মা সেতু। সেতু নির্মাণের আনুষ্ঠানিক কাজের সূচনা হয়েছিল মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলার দিয়ে। তবে সেখানে সৃষ্টি হয় ভয়াবহ জটিলতা। এ অংশে নদীর তলদেশের মাটির গঠনের কারণে কিছুতেই বসানো যাচ্ছিল না পিলার। প্রায় ১২৪ মিটার দৈর্ঘ্যের ৬টি খুঁটি দিয়ে তৈরি করা হচ্ছিল এক একটি পিলার। ওই জটিলতার সমাধান না হওয়ায় দ্রুত কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে। সেখানে নদীর তলদেশের মাটিতে সমস্যা না থাকায় একের পর এক বসানো হয় পিলার ও স্প্যান। একই সঙ্গে কাজ চলে মাওয়া প্রান্তের নকশা জটিলতা সমাধানের। দেশি বিদেশি ৬টি প্রতিষ্ঠান প্রায় ১ বছর ধরে এই কাজ চালিয়ে শুরুতে এক একটি পিলারে ৬টির জায়গায় ৭টি করে খুঁটি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এ পদ্ধতিতে কয়েকটি পিলারে কাজ হলেও কিছু কিছু পিলারে যোগ করা হয় বিশ্বে প্রথমবারের মতো স্টিলের পাইলে টেম্প প্রযুক্তি। এভাবেই চলে সমাধানের চেষ্টা। যখন সবগুলো টেস্ট করা হলো, সবগুলো পিয়ারে দেখা যাচ্ছে যে আমরা প্রায় ২২টা পিয়ারে ভিন্ন রকমের সয়েল পাচ্ছি। তো এটা করতে যাইয়া আমাদেরকে কিছু টেস্ট করতে হলো, লোড টেস্ট, যেটা সময় লাগে অনেক বেশি। টেস্ট প্যাল করে লোড টেস্ট করতে প্রায় বছরখানেক সময় চলে গেছে বেশি। এই বছরের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে ওটার রিডিজাইন করা হলো, এই কয়েকটা পিয়ারে রিডিজাইন করা হয়েছে। তবে এত সব চেষ্টায়ও কাজ হয়নি ৬ ও ৭ নম্বর পিলারে। এখন সংশোধিত নকশায় সেখানে প্রতিটি পিলারে ১০৪ মিটার দৈর্ঘ্যের ৭টি করে খুঁটি বসানো হবে। এই ৭টির মধ্যে ৩টি খুঁটি সাধারণভাবে এবং ৪টি খুঁটি বসানো হবে স্কিন গ্রাউটিং করে। বাকি কাজ তাই দ্রুত শেষ হবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক। মেটেরিয়াল, ইকুইপমেন্ট, ম্যান পাওয়ার বাড়িয়ে আমাদের প্রোগ্রেসটাকে আরও ভালো করা যায়। এতদিন যে সমস্যাগুলো ছিল, আমরা অনেকগুলো স্প্যান রেডি আছে, বসাতে পারছি না, এখন এই সমস্যাটা কেটে গেছে। মাওয়া প্রান্তে নকশার সমাধান হলেও এ প্রান্তে স্প্যান দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক মাস। পদ্মা সেতুর কাজে গলার কাটা হয়েছিল ৬ ও ৭ নম্বর পিলারটি। নকশা সংশোধনের ফলে তার অবসান হয়েছে। নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে বলা যেতে পারে পদ্মা সেতুর কাজে আপাতত কোনো সমস্যাই নেই। তাই আশা করা যেতে পারে আগামী কিছুদিনের মধ্যে একটির পর একটি নতুন নতুন পিলার উঠবে আর সেখানে দৃশ্যমান করা সম্ভব হবে নতুন নতুন স্প্যান। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর নকশা জটিলতা কেটে যাওয়ায় খুশি পদ্মার দুপারের মানুষ। এখন সেতুর কাজ দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় তারা।
সব ঝামেলা কাটে গেছে, পদ্মা সেতু তাড়াতাড়ি হয়ে যাবে, দ্রুত গতিতে কাজ শেষ হয়ে যাবে। পুরো ওকে হয়ে গেছে গা। এখন আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমরা এখন অতি নিকটে। আশা করি এতে কাজটা অনেক তাড়াতাড়ি আগাবে এবং আমরা খুব তাড়াতাড়ি ঢাকা যেতে পারবো। এতে আমরা অনেক খুব খুশি। দক্ষিণবঙ্গের মানুষ খুব উপকৃত হবে এবং বাণিজ্যিকভাবে আমরা সচ্ছল হব। তাড়াতাড়ি হবে পদ্মা সেতু, আর বিলম্ব হবে না, দেরি হবে না। এখন আমাদের ব্রিজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা স্বপ্নের ব্রিজ দেখতে পারবো, এটি আমাদের প্রত্যাশা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী আবারও সংলাপে বসবেন নাকি গণভবনে শুধুই শুভেচ্ছা বিনিময় হবে, এ বিষয়টি এখনো স্পষ্ট করতে পারেনি সরকারি দল। সংলাপ প্রসঙ্গে আজ ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে এমনটা এইচ.টি. ইমাম স্পষ্ট করলেও ওবায়দুল কাদের বলছেন সংলাপের খবর মন গড়া। নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর রাজনীতির মাঠে গুঞ্জন, আবারও দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দলের এক যৌথ সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। তার একদিন পরে বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, সংলাপ নয়, গণভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন, তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেই বসছেন প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন। সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। আমন্ত্রণ জানানো। এর কিছুক্ষণ পরে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়টি সাংবাদিকদের মন গড়া। প্লিজ, আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেন। আমি বলেছি আমন্ত্রণ জানাবেন, আমি তো সংলাপের কথা বলি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংলাপের নামে আওয়ামী লীগ দ্বিমুখী আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুব দলের আহত এক নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, যে কোনো আলোচনার আগে ওবায়দুল কাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ব্লুপ্রিন্ট করেছিল যে কেউ জানবে না, তা ফাঁকা মাঠে ঠিকই গোল দিয়ে দেবে। নির্বাচনকে পক্ষে নেওয়ার জন্য যত রকমের কৌশল দরকার তা নিয়েছে। কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই জাতির কাছে মাপ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারটার জন্য তারপর অন্যান্য জাতি, দল, মত সকলের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। হেরে গিয়ে বিএনপি ঐক্যফ্রন্ট নির্বাচন বিতর্কিত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগ আয়োজিত যৌথ সভায় তিনি একথা বলেন। যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের নিয়ে মাঠে নামায় নির্বাচনী ঐক্যফ্রন্টের পরাজয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী জামাত এবং ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে এজেন্ট, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারী, খুনিদের পৃষ্ঠপোষক, সেই দল বিএনপি এবং তার সঙ্গে কিছু জনবিচ্ছিন্ন দলকে নিয়ে ঐক্যফ্রন্ট করে তারা নির্বাচনের মাঠে নিয়েছিলেন, যার কারণে বিএনপির একটা চরম ভরাডুবি হয়েছে। এখন এই ভরাডুবিকে আড়াল করার জন্য নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত হয়েছে। নির্বাচনকে এখন প্রস্তুত করার জন্য নানান কল্পকাহিনী বানাচ্ছেন। জোটগতভাবে নয়, আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলগতভাবে অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে ১৯ জানুয়ারি বিজয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন তিনি। উপজেলা নির্বাচন আগামী মাসে নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে। উপজেলা নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করিনি। এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনও আমরা দলীয়ভাবে করেছি। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। সকাল 10টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফর্ম কিনতে সকাল থেকেই ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিটি মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে 30,000 টাকায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয় পেয়েছে। সে হিসেবে দলটি 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 43টি আসন পাবে। আগামী দুদিন ফর্ম বিক্রি কার্যক্রম চলবে, আর জমা দিতে হবে 18 জানুয়ারির মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী উনি সবার থেকে বেশি ভালো জানেন যে কাকে কোথায় দিলে কোন কাজটি তারা করতে পারবে। নারীদের অধিকার বাস্তবায়নের জন্য, সম অধিকার বাস্তবায়নের জন্য আমি কাজ করার চেষ্টা করব। তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে ঢুকছে, রাজনীতিতে আসছে, এই দেশ এখন চেঞ্জ হবেই। নারী বান্ধব সমাজ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যই আমি সালমা এই মনোনয়নপত্রটা কিনলাম। যারা যোগ্য তাদেরকে যদি বাছাই করা হয়, সেখানে আমার কথাটি বিবেচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখছি। রাত 11টার সময় আরো থাকছে। প্রধানমন্ত্রী ও বিভিন্ন সরকারি কর্মকর্তার সই জালিয়াতির অভিযোগে রাজধানী থেকে গ্রেপ্তার 6, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত চক্রটি। ব্রিফিংয়ে সিআইডি। তথ্য প্রযুক্তি খাত সহ ভিশন 2021 বাস্তবায়নে জাপান বাংলাদেশের পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানিয়েছেন জাপানের অর্থনৈতিক সংস্কার বিষয়ক মন্ত্রী তোশিমিৎসু মোতেগি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে দুদেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন জাপানি মন্ত্রী। এরপর বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত চোপলাল ভুসাল প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজ ক্ষমতা বলে সজীব ওয়াজেদ জয়কে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় এই দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 জন উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রুলস অফ বিজনেসের প্রদত্ত ক্ষমতা বলে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে সালমান এফ রহমানকে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ অবৈতনিক। উপদেষ্টা পদে থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 জন উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সংসদে না এসে বিএনপি 2014 সালের নির্বাচন বর্জনের মতো ভুল করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে নিজ সংসদীয় এলাকায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পরপর 3 বার কেরানীগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার মানুষ তাকে শুভেচ্ছা জানান। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াতের সঙ্গে জোট করায় দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের কারণে নির্বাচনে আওয়ামী লীগের বড় জয় এসেছে বলেও মন্তব্য করেন ঢাকা 2 আসনের এই সংসদ সদস্য। যারা আজকে নির্বাচনকে নিয়ে বিতর্ক করার সৃষ্টি করে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাদেরকে বলতে চাই,
70 নির্বাচনের কথা স্মরণ করুন, মাত্র 2টি আসন নেই, তখন ওই পাকিস্তান পন্থীরা সন্তুষ্ট ছিলেন, আপনারা আজকে 7টি আসন পেয়েছেন। ওই ফারাকটা 70 নির্বাচনের কথা চিন্তা করলে আপনার এই গণজোয়ারের অর্থ আপনারা বুঝতে পারবেন। কাজে এখানে এই প্রস্তাবিত নির্বাচনকে প্রস্তাবিত করার যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। বিএনপি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুলটা করেছিল, আবার এইবার নির্বাচনকে প্রস্তাবিত করার চেষ্টা করে সংসদে না আসার বায়না ধরে আবার আরেকটি ভুল তারা করছেন। দেশের সব অনলাইন পত্রিকা ও টেলিভিশন নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের আশ্বাস দেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়। অনলাইনে যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে নীতিমালার ভিত্তিতে, তখন এই যে উই4 অনলাইন এগুলো বন্ধ হয়ে যাবে। অনলাইন টেলিভিশনেরও অনুমোদন নেওয়ার একটা ব্যবস্থা আমরা করব। যত দ্রুত সম্ভব নবম ওয়েজ বোর্ডের বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। আলাপ আলোচনার মাধ্যমেই মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সহ সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। দুপুরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি। সমস্যা যদি অনেক দিন দিয়ে রাখা হয় তাহলে এই অঞ্চলে অশান্তি সৃষ্টি হতে পারে। তার ফলে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে, মায়ানমারও ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে আমাদের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র তাদেরও কিন্তু স্বার্থ বিঘ্নিত হবে। এই জন্য সকলের মঙ্গলের জন্য এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে সমাধান প্রয়োজন। বিশ্বের যত নেতা আছে তাদেরও একটা দায়িত্ব আছে এই মানবিক সমস্যা দূর করার জন্য, তাদেরও একটা বলিষ্ঠ ভূমিকা পালন করা প্রয়োজন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তৎপরতা শুরু করেছে পুলিশও। এদিকে ময়নাতদন্ত শেষে প্রতীকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট নগরীর কাজলশাহ এলাকার একটি বাসা থেকে সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। শিক্ষকদের রাজনীতির শিকার হয়েই আত্মহননের পথ বেছে নিয়েছেন অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া প্রতীক, এমন অভিযোগ তুলেন অনেকে। পরিবারের বরাতে ওই অভিযোগ প্রকাশ হয় গণমাধ্যমেও। মঙ্গলবার তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ডক্টর বিলাল উদ্দিনের নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির প্রতিবেদনের পরই ব্যবস্থা নেওয়ার কথা জানান উপাচার্য। আর তাতে আস্থা রাখছেন প্রতীকের বাবাও। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার সবাই খুব মর্মাহত। আর পুরো জিনিসটা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি, উচ্চ সক্ষমতা সম্পন্ন, তারা খুব গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখবেন। আমি আন্তাজে কাউকে ব্লেম করতে রাজি না। এখনও তদন্ত কমিটি ভিসি সাহেব করেছেন, ওনারা দেখবেন, এটা আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতীকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তার মোবাইল আমরা চেক করেছি, এটা আমরা পরবর্তীতে তদন্ত করে দেখব এটা অন্য কোনো ব্যাপার আছে কিনা। তার পরিবার সদস্যরা এসেছিলেন, কিন্তু স্পেসিফিকলি কোনো তারা অভিযোগ করেননি। তারা আইনানুগভাবে যেটা বের হয় সেটাই মেনে নেবেন। তাইফুর রহমান প্রতীক বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, সিলেট। রাত 11টার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস দুর্ঘটনায় দম্পতি সহ নিহত 5, 4 জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রধানমন্ত্রী, দুদক চেয়ারম্যান, এনবিআর ও এনএসআই প্রধান সহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে 6 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে প্রধানমন্ত্রীর জাল স্বাক্ষর সম্বলিত প্যাড উদ্ধার করা হয়। দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রটি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছিল।
বিশেষ করে ব্যাংকে কারো মোটা অঙ্কের টাকা আটকে থাকলে তা উদ্ধার করে দেয়া, বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুদান এনে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত। সিআইডি জানায়, প্রতারণার মাধ্যমে এখন ৪২ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছেন তারা। এ ঘটনায় পল্লবী থানায় প্রতারণার মামলা করা হয়েছে। আমরা তাদের ধরেছি এভাবে, যারা ভিকটিম তাদের আরও টাকা দেওয়ার কথা ছিল ওই দিন। তখন আমাদের টিম তারাও সম্ভাব্য ভিকটিম হতে চায়, এরকমভাবে এই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে তারপরে তাদের ধরেছে। এবং আমরা সেই ভিডিও জব্দ করেছি, যে ভিডিওতে এই প্রতারক হেলাল বলছে যে মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, এমনভাবে সে কথা বলেছে যেন মনে হয়েছে যে সে প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক। এভাবে সে প্রধানমন্ত্রীর সম্মান মর্যাদা হানি করার কাজেও লিপ্ত ছিল। মাদারীপুরে বিয়ে ভেঙে দেয়ায় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও সহপাঠীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হামলার শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে মাদারীপুরের এই শিক্ষার্থী। পুলিশ জানায়, ১ বছর আগে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার রোমন আকনের সঙ্গে বিয়ে ঠিক হয় ওই শিক্ষার্থীর। কিন্তু পারিবারিক কারণে বিয়ে ভেঙে যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি রোমনের ছোট ভাই শামুন। তখন থেকেই স্কুলে যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শামুন। কিন্তু এতে রাজি না হওয়ায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর ওপর দলবল নিয়ে হামলা চালায় শামুন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও পেটে আঘাত করে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। মাথার যখন বাড়ি দিছি, বাড়িতে চাচার সামনে আগাইতেছে, চাচারে কয় এদিকে আগাবি না, এদিকে আগাবি না, এদিকে আগাবি না, হ্যাঁ কয়। আবার করছি কি, ওখান থেকে মানুষ বলছে তোরা কে কমে আসো, একটা মেয়েরে মারিয়া লাইতেছে। হয়তো কোনো ভারী কিছু দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছে, মেবি ওরকম একটা আমরা আঘাত পেয়েছি। ওখানে আমাদের সেলাই লেগেছে, আর মুখে ম্যাক্সিলারি বোনের পাশে ওখানে একটু অ্যাব্রেশন আছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত শিক্ষার্থীর সহপাঠীরা। তার যে এরকম নৃশংসভাবে যে এরকম করছে তার বিচার চাই। কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, যাতে আর কোনো ছেলে এইসব দেখে দেন আর কিছু না করতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। লিখিত বিষয়ে মামলা দিলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবো। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। আহত শিক্ষার্থী কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। সময় সংবাদ, মাদারীপুর। ব্রাহ্মণবাড়িয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশায় এই দুর্ঘটনা ঘটে। ইসলামপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস বিজয়নগর উপজেলার বীরপাশায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক দম্পতি সহ ৫ জন মারা যান। গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা অপর ৪ জন। আহতদের হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর নকশা জটিলতার অবসান, চূড়ান্ত অনুমোদন পেল ৬ ও ৭ নম্বর পিলার। কাজে গতি আসার প্রত্যাশা, খুশি পদ্মার দুপারের মানুষ, অপেক্ষা দ্রুত কাজ শেষ হওয়ার। শুভেচ্ছা বিনিময় না সংলাপ এখনো স্পষ্ট করতে পারেনি সরকারি দল। ওবায়দুল কাদের সংলাপের পর শুভেচ্ছা বিনিময় বললেও এইচটি ইমাম বললেন সংলাপ। সংলাপের নামে দ্বিমুখী আচরণ করছে আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। যে কোনো ধরনের আলোচনার আগে শর্ত জুড়ে দিলেন ক্ষমা চাওয়ার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রের আত্মহত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন, রহস্য উদ্ঘাটনে তৎপর পুলিশ। এবং ব্রেক্সিট চুক্তি নিয়ে চূড়ান্ত বিতর্ক শুরু। ঘণ্টাখানেক পরই ভোটাভুটিতে নির্ধারিত হবে ব্রিটেনের ভবিষ্যৎ। থেরেসা মের হারের আশঙ্কা। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।